ত্রিপুরার বিধানসভায় সত্তাধারী হওয়ার আগে এই ত্রিপুরার যে লোকসভা জিতেছিল, তারপর বিধানসভা জিতেছে। প্রথমে লোকসভা জিতেছে, আর এবার কমিউনিস্ট পার্টির কাস্তুয়াতের চিহ্নের কোন প্রার্থী নেই পশ্চিম ত্রিপুরা আসনে। শুরুয়াত এমপি দিয়ে করেছিলেন, সাংসদ দিয়ে কমিউনিস্টরা। কিন্তু কত দুর্ভাগ্যের বিষয়, কত দুর্ভাগ্যের বিষয় যে কমিউনিস্টের মুখ্যমন্ত্রী মানিক সরকার, 4 বারের মুখ্যমন্ত্রী, 25 বছরের টানা সরকার, তার আগে নিপন চক্রবর্তী, দশরথ দেববাবু, এরা 35 বছরের সরকার। আর মানিক বাবু দম্ভ করে 2017-তে বলতেন যে এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট আরো 100 বছর থাকবে, 100 বছর কমিউনিস্ট থাকবে। মানিক বাবু ভাষণ দিয়ে দিয়ে পুরো ত্রিপুরা রাজ্যের মধ্যে ঘুরে বেড়াতেন। 2018-তে ভারতীয় জনতা পার্টি और আইপিএফটির একক সংখ্যাগরিষ্ঠ সরকার হয়। ত্রিপুরার মানুষ ও পার্টি আমাকে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব দেয়। তারপরে 2018 বিধানসভার পর এই শক্তিশালী সিপিএম, 100 বছর থাকার যে সিপিএম, 18-তে সত্তা से बाहर হয়ে গেলেন। আর সেই জায়গা থামেনি কমিউনিস্টরা। তারপর ত্রিপুরাতে 30-স্তরীয় পঞ্চায়েত ইলেকশন হয়েছে। সেই ইলেকশনে কমিউনিস্টরা সমস্ত সিট হেরেছে। লোকসভার ইলেকশন হয়েছিল 2019-এ, সেখানে 2টা সিট হেরেছে। বাই ইলেকশন হয়েছিল বিধানসভার, সেখানে কমিউনিস্ট কংগ্রেসরা হেরেছে। আর তারপর যখন আরবান বডি ইলেকশন হয়েছে, তখনও কমিউনিস্ট, তৃণমূল, কংগ্রেসেরা হেরেছে। 2023-এর বিধানসভা নির্বাচন, 2023-এর বিধানসভা নির্বাচনে কমিউনিস্ট আর কংগ্রেস যে চির প্রতিদ্বন্দ্বী ছিল, যাদের কারণে ত্রিপুরাতে 80-র দাঙ্গা হয়, যাদের কারণে জাতি জনজাতির মধ্যে লড়াই হয়, যাদের কারণে এনএলএফটি এটিটিএফ তৈরি হয়, যাদের কারণে উজান ময়দানের জনজাতি মহিলাদের উপরে রেপ হয়, যাদের কারণে কাকলি ঘোষের উপর অত্যাচার হয়, যাদের কারণে এই সাউথের মরুতে শহীদ মিনার ছিলাম 512 জনের তৈরি হয়। শহীদ মিনারে প্রতি বছর 14 অক্টোবর মানিক বাবু, জিতেন বাবু এরা গিয়ে সেখানে সুখ প্রকট করেন, কংগ্রেসকে গালি দেন। আর কত বলবো, অপহরণ ব্যবসা। আর কত বলবো, সিপিএম কংগ্রেসের লড়াইয়ের কারণে হাজারো রাজনৈতিক খুন, মহিলাদের উপর বলাৎকার, মহিলাদের উপর অত্যাচার, যুবকদের উপর বাড়ি ঘর ভাঙচুর কে করেছে? কমিউনিস্ট আর কংগ্রেস। বিজেপি ছিল 2018 আগে, বিজেপি ছিল 2016-তে আমি প্রদেশ সভাপতি হয়েছি। আর তারপর ধীরে ধীরে সবাইকে নিয়ে কাজ করা শুরু করেছিলাম। আর তারপর যারা তৎকালীন কংগ্রেসের নেতৃত্ব, যারা তৃণমূলে চলে গিয়েছেন, যারা বলেছিলেন যে এখানে বিজেপি আসবে না, পদ্মবল হবে না, বিপ্লব দেবকে কিচ্ছু হবে না, এরা মমতা ব্যানার্জিকে এনে তৃণমূলের হাত ধরেছিলেন। তার পরিণাম কি হয়েছিল? তারপর ইলেকশনের 2 মাস আগে, 3 মাস আগে এদেরকে তৃণমূল ছেড়ে আবার কংগ্রেস থেকে তৃণমূল, আর তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে তার জন্য আসতে হলো, क्योंकि এমএলএ হতে হবে অস্তিত্ব বাঁচানোর জন্য। আর তারপর 2019-এর লোকসভা নির্বাচন
নির্বাচন, সেই নির্বাচনে যারা তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে এসেছিল তার মধ্যে একজনকে আমি মন্ত্রী বানিয়েছিলাম, স্বাস্থ্যমন্ত্রী ছিল। সে 2019-এর নির্বাচনে যে মোদী ত্রিপুরাকে কমিউনিস্ট থেকে মুক্ত করেছে সেই মোদীকে ভোট না দেওয়ার জন্য সারে আম আগরতলাকে বলছে যাকে খুশি তাকে ভোট দাও, বিবেক ভোট দাও। এমন বেঈমান যাকে নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরাতে মন্ত্রী বানিয়েছে মেরে মিত্র। কিন্তু সে ভুলে গেছে এটা ভারতীয় জনতা পার্টি। আগে তো কংগ্রেস এগুলো করতো। বীর্য সিনহা যদি প্রেসিডেন্ট হতো 3 জন নিয়ে সে আলাদা কমিটি বানাতো, 4 জন নিয়ে আরেকজনের বাড়িতে যেত, এক দোসরাকে জুতা মারতো, পার্টি বিল ভাঙচুর করতো, আগুন লাগাতো, কোনো কিচ্ছু হতো না। কমিউনিস্ট বসে বসে তার টেপিং করতো, ভিডিও করতো, মানুষের সামনে পৌঁছে যেত। ভারতীয় জনতা পার্টি মেরে মিত্র, ভারতীয় জনতা পার্টি যেই মাত্র নরেন্দ্র মোদী 2019-এ শপথ নিয়েছে সেই রাত্রেই বিপ্লবদের তাকে মন্ত্রিসভাতে বের করে রাস্তা দেখিয়ে দিয়েছে। কিন্তু মোদীর বিরোধ করার পর ত্রিপুরাবাসী তাকে মানবে না। আর এখন কি, যখন বিজেপি থেকে বের করে দেওয়া হয়েছে মন্ত্রী পরিষদ থেকে, তারপর সে চলে গেল আবার কোন পার্টিতে এবার তৃণমূলকে লোকাল বডি ইলেকশনে কলকাতা থেকে মমতা দিদির ভাতিজাকে নিয়ে আসলো। আসো আসো ত্রিপুরাতে, এখানে বিজেপি কে হারাবো। দুনো মিলে ত্রিপুরাতে আরবান বডি ইলেকশনে লড়েছে। আগরতলাতে সব সিট দিয়ে যাবে, একটি সিট আগরতলাতে জিততে পারেনি। ত্রিপুরা রাজ্যের মধ্যে কোন জায়গায় তৃণমূলের ঠাঁই হয়নি। আর তারপরে কি করছে, আবার প্রদীপ কিশোর মানিক্য ছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট, উনাকে সরিয়ে এবার উনি আশিস শাহ ওনার বন্ধুকে নিয়ে আবার কংগ্রেসের সমর্পণ করলেন। কংগ্রেসে গেছেন আর আশিস শাহকে প্রেসিডেন্ট বানাচ্ছে। কংগ্রেস, তৃণমূল, বিজেপি মাঝখানে, মানে মাটির তলে দিয়ে উপর দিয়ে তৃণমূল, তারপরে কংগ্রেস। কত পার্টি করবে, কোথায় কোথায় যাবে? আর এখন কোথায়? এখন মানিক সরকার আর জিতেন চৌধুরীর কোলে, দুইজনে কোলে বসেছে। যেই কমিউনিস্টের বিরোধ করতো, ত্রিপুরার মানুষকে বেকুব বানাতো যে আমরা কংগ্রেস করি, আমরা কমিউনিস্টকে হটাবো, সমস্ত দ্বার ঘুরে লাস্টে তীর্থ করতে গেছে কমিউনিস্টের মেলার মাঠের অফিসে। এই হচ্ছে এদের চেহারা, যাদের কারণে ত্রিপুরাতে 25 বছর টানা কমিউনিস্টের সরকার ছিল। এদের কারণে ছিল। আজকে ভারতীয় জনতা পার্টি বিপ্লবদের মানিক শাহ ত্রিপুরাতে রয়েছে, অভিষেক দেবরা রয়েছে, শুক্লাচরণ রয়েছে, মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য রয়েছে। আমি এই ময়দান থেকে বলতে পারি, কংগ্রেস আর কমিউনিস্ট ত্রিপুরা রাজ্যে শুধু ভোট নয়, ধূপবাতি দেওয়ার জন্য 2024 সাল পর আর পাওয়া যায় না। ত্রিপুরার মানুষের সঙ্গে বেইমানি, জনজাতিদের সঙ্গে বেইমানি, যুবকদের সঙ্গে বেইমানি, মহিলাদের সঙ্গে বেইমানি। আমি যদি জিজ্ঞাসা করি মানিক সরকারকে, 25 বছরের টানা সরকার, 4 বারের মুখ্যমন্ত্রী, কি করেছেন মহিলার জন্য বলুন তো? একটা কাজ বলতে পারেন? বলুন এসে ত্রিপুরাবাসীকে যে আমি 20 বছর মুখ্যমন্ত্রী ছিলাম, মহিলাদের জন্য এই কাজটা করেছি। কিচ্ছু নাই, কিচ্ছু নেই। মহিলাদেরকে বলাৎকার করতো এদের ক্যাডাররা, মহিলাদের উপর অত্যাচার করতো এদের ক্যাডাররা। এর বাইরে মহিলাদেরকে কোনো উপহার দেয়নি। কিন্তু ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার মহিলাদেরকে ত্রিপুরাতে সরকারি চাকরির মধ্যে 33% রিজার্ভেশন দিয়েছে। মেরে মিত্র, নরেন্দ্র ভাই মোদী 33% রিজার্ভেশন এমপি এমএলএ এর জন্য দিয়েছে। যদি বুজুর্গজনের জন্য বলি, যারা বৃদ্ধ আছেন, কমিউনিস্টরা কি করেছেন? 25 বছর টানা ক্ষমতা কি করেছেন? যারা বৃদ্ধ লোক তাদের জন্য 33টা ভাতা দিচ্ছি আমরা। 33 খানা ভাতা আমরা লাগু করেছি। মানিক সরকার, জিতেন বাবু, পবিত্র কর, এরা এমন ভাবে বেরোতেন যেমন তাদের বাড়ির থেকে জমি পিচ্ছেন না, মানুষের ভাতা দিতে আসে। ভাতা কত? 300 টাকা, 200 টাকা, 500 টাকা, হাইয়েস্ট 700 টাকা। এবার আমি বলি, এই 300 টাকা যে ভাতাগুলো, এটি কেন্দ্র সরকারের
সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি, সেগুলো 300 টাকা কেন্দ্র সরকার দিত, তার মধ্যে 200 টাকা দিয়ে 500 টাকা করে সিপিএম দিচ্ছে। আর তার কীর্তন করতো এই আশিস সাহা, আর বাকিটার নাম লইতে আমার ইচ্ছা হয় না, তার জোড়া। এরা কীর্তন করতো এদের জন্য। আর ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর বিপ্লব দেব, ডক্টর মানিক সাহেব বলতে পারে যে আমরা 500, 300, 400, 700 টাকার ভাতাকে এক যুগে 1000 টাকা আর তারপর 2000 টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। যদি বলি জনজাতিদের জন্য, জনজাতিদের জন্য বলি কি করেছেন জিতেন বাবু? আপনি তো খুব জনজাতি, এসটি সিটে দাঁড়ানোর হিম্মত নাই দেনে। এসটি রিজার্ভ সিটের মধ্যে দাঁড়াননি উনি, কারণ এসটি রিজার্ভ সিটে দাঁড়ালে জনজাতিরা ওনাকে হারিয়ে দেবে। তার জন্য জেনারেল সিটে গিয়েছে, প্রদ্যোৎ কিশোর মানিক্যের আশীর্বাদ নিয়ে চিফ মিনিস্টার হইতে দিলেন। দেখছেন তিনি চিফ মিনিস্টার হইতে করা হচ্ছে। জিতেন বাবু, আদা যারা চুরি করে তারা চিফ মিনিস্টার হয় না, আদা চুরি করলে চিফ মিনিস্টার হয় না। এটা আমি বলি না। আপনি যখন মানিক সরকারের সঙ্গে মন্ত্রী ছিলেন, আদা চুরির কেলেঙ্কারির কারণে আপনাকে এমপি বানিয়ে দিল্লিতে পাঠিয়েছিল। আপনাকে ভালো কাজের জন্য পাঠায়নি। আপনার চুরির কারণে তেলের বাণিজ্য ডুবতেছে, এই কারণে আপনার বৈতরণী পার করছে। আপনি তখনও বলছেন আপনার বড় ইচ্ছা ত্রিপুরার মুখ্যমন্ত্রী হতেন, জীবনও পারতেন না। আর মানিক বাবু, আপনার শেষ ডুবনটা সে ডুবাবে। কারণ কি? আপনার কারণে সে মুখ্যমন্ত্রী হতে পারেনি। এই কারণে আপনার যে মান ইজ্জতটা কামিয়েছেন সেগুলি ডুবিয়ে গোমতী নদী দিয়ে এই গামারিয়া থেকে সিধা বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে মানিক সরকারকে বিসর্জন করার ব্যবস্থা করে চলে যেত। আর জনজাতির জন্য যেটা বলছিলাম, কি করেছে জিতেন চৌধুরী, কি করেছে মানিক সরকার, কি করেছে কমিউনিস্টের জনজাতি নেতারা, গণমুক্তি পরিষদের নেতারা বানিয়েছে গণমুক্তি পরিষদ। কি দিয়েছ? ভারতীয় জনতা পার্টি বিপ্লব দেব বলতে পারে 2018 সরকার করার পর 1300 কোটি টাকার স্পেশাল প্যাকেজ এডিসির জন্য আনার ব্যবস্থা এডিবি থেকে যদি কেউ করেছে, নরেন্দ্র ভাই মোদী, ভারতীয় জনতা পার্টি আইপিএফটি ত্রিপুরা মাতার সরকার করেছে। কংগ্রেসরা করতে পারেনি মেরে মিত্র, সিপিএমও করতে পারেনি। তাই মেরে মিত্র, তার জন্য আমি বলে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি, ত্রিপুরা মাথা, এরা তিন পার্টি মিলে আজকে 2024 নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য এক যুগে এক দিশাতে এক নিশানে একই মন্ত্র, নরেন্দ্র ভাই মোদী, নরেন্দ্র ভাই মোদী, নরেন্দ্র ভাই মোদী। নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী কেন? নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী কেন? আমি আপনাদেরকে এক এক করে জিজ্ঞাসা করব। মেরে মিত্র, আমাদের মধ্যে এসে পৌঁছেছেন আমাদের মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিক্য। মেরে ভাই মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্যকে আমি মঞ্চে স্বাগত জানাচ্ছি। আপনি এখানে চলে আসুন। মেরে মিত্র, বন্ধুরা, আমাদের মধ্যে মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য, ত্রিপুরা মাতার ফাউন্ডার, মহারাজ কিরিট বিক্রমের ছেলে এবং মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্যের নাতি মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য और मेरा दोस्त বন্ধুরা, যেটা আমি বলছিলাম যে 2023 নির্বাচনে এই সাবরুম থেকে জিতেন চৌধুরী যখন ইলেকশন জিতে আসে, তখন মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্যের আশীর্বাদ নিয়ে ওনাকে এমএলএ হতে হয়। আর আজ উনি বলেন যে ওখানে যে মহারাজ
প্রদ্যোৎ কিশোর মানিকের বোন, আমার বোন কৃতি দেবী দেববর্মা যে প্রার্থী হয়েছেন, উনি ঘুরে বেড়াচ্ছেন। কি বলছেন? উনি বলছেন যে উনি তো বাইরে থেকে আইছে, উনি বাইরের লোক। জিতেন বাবু, কৃতি দেববর্মা বাইরের লোক, আমরা ভারতবাসী, আমরা গামারিয়ার লোক, আমরা চন্দ্রপুরের লোক, আমরা ত্রিপুরার লোক। আমরা জানি আমাদের মেয়েদের বিয়ে হলে শ্বশুর বাড়ি যায় না। মেয়ের বিয়ে হলে কোথায় যায়? মেয়ের বিয়ে হলে কোথায় যায়? শ্বশুর বাড়ি যায় তো? যায় না। জিতেন বাবুকে শ্বশুর বাড়ি গেলে বলে আরেক দেশে গেছে। আর যখন মেয়ে বাপের বাড়ি আসে তখন তাকে সবচেয়ে বেশি আদর করতে হয়, করতে হয় না? যখন মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাকে ভালোবাসে, তাকে আদর সম্মান করে। জিতেন বাবু বলছে কৃতি দেববর্মা তো বাইরে থেকে এসছে। জিতেন বাবু, কৃতি দেববর্মা ত্রিপুরার মেয়ে, মহারাজ কিরিট বিক্রমের মেয়ে, মহারাজ প্রদ্যোৎ কিশোরের বোন, আমার বোন, ত্রিপুরাবাসীর বোন। ত্রিপুরা তোমার বাপের বাড়ি, উনি ওনার বাপের বাড়িতে এসছেন। জিতেন চৌধুরী, আমি আপনাকে বলতে চাই আপনার পার্টি বিদেশি, আপনার পার্টি বাইরে থেকে এসছে, কমিউনিস্ট পার্টি। আপনি বাইরে থেকে এসছেন, কারণ কি? কমিউনিস্ট পার্টি ভারতীয় পার্টি না, কমিউনিস্ট পার্টি বিদেশ থেকে আসছে। এখন মানিক সরকারের সংবিধান, বাবা কত ভালোবাসা সংবিধান। এখন একটা কাজ করে সাংবাদিক বন্ধুরা, বি.আর. আম্বেদকরের একটা বই টেনে দান করে তোমরা। এখন ওনার সংবিধান মনে পড়েছে, ভারত মনে পড়েছে, ভারত মাতা মনে পড়েছে, রাষ্ট্র মনে পড়েছে। সিপিএম এবং রাষ্ট্র, সিপিএম এবং সংবিধান। এই ত্রিপুরা রাজ্যে বিপ্লব দেব আসার আগে, ভারতীয় জনতা পার্টি সরকার আসার আগে কমিউনিস্ট পার্টিরা নিজেদের পার্টি বেশে কোনোদিনও 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি এবং 15 আগস্টে ন্যাশনাল ফ্ল্যাগ উঠাতো না, জাতীয় পতাকা কমিউনিস্টরা উঠাতো না। মেরে মিত্র, এই কমিউনিস্টরা গান্ধীর জন্ম জয়ন্তী 2 অক্টোবর পার্টি বেশে পালন করতো না। এই কমিউনিস্টরা স্বামী বিবেকানন্দ জয়ন্তী পালন করতো না। এই কমিউনিস্টরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের জন্ম জয়ন্তী পালন করে না। এখন মানিক সরকার হয়ে গেছে বিপ্লব দেবের থেকে বড় রাষ্ট্রবাদী। কি অবস্থা! মানিক সরকার বিপ্লব দেবের থেকে বড় রাষ্ট্রবাদী। আমি তো বলবো মানিক বাবুরে তাড়াতাড়ি নাগপুরে লয়ে যান। সৎসঙ্গ চালকদের আমি প্রণাম করুন, প্রাণ প্রচারদের বলুন, স্বয়ংসেবক একটা পাওয়া গেছে, 3rd ইয়ার ট্রেন লয়ে যান। রাষ্ট্রপ্রেমিক পাওয়া গেছে, পলিটব্যুরোর রাষ্ট্রপ্রেমিক, সংবিধান প্রেমিক। কোথায় ছিলেন 25 বছর? কোথায় ছিল আপনার সংবিধান? মুখ্যমন্ত্রী হওয়ার পর আপনার রুমে আমি গিয়েছিলাম, আপনি যে মুখ্যমন্ত্রী যেই রুমে বসতেন মেরে মিত্র, সেই রুমের মধ্যে ভারতের জাতীয় পতাকা ছিল না, সেই রুমের মধ্যে অশোক স্তম্ভ ছিল না। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর ত্রিপুরার মুখ্যমন্ত্রীর রুমের মধ্যে অশোক স্তম্ভ, জাতীয় যে চিহ্ন, সেটা আমি এনেছি মেরে মিত্র। ভিতরে স্বাধীনতা আমাদের যে জাতীয় পতাকা, সেটা বসানোর ব্যবস্থা বিপ্লবদেরকে করতে হয়েছে। এখন মানিক সরকার আমাকে সংবিধান শিখাবে, মানিক সরকার আমাকে অশোক স্তম্ভ শিখাবে। আরে মানিক বাবু, আপনি স্ট্যালিন, লেনিন, মাও সেতুং আরো কি জানি কারে কারে সিনিয়ররা জন্মদিন বানাইতো। আগে দেখতে না রাস্তার মধ্যে যাইতেন, লই কার জন্মদিন? ঈদা দেহজের জন্মদিন। কার এটা? এটা কি নিপেন চক্রবর্তীর জন্মদিন? না না, নিপেন চক্রবর্তীর জন্মদিন বানায় না। স্ট্যালিন কবে মরে গেছে তার জন্মদিন বানায়, লেনিনের জন্মদিন বানায়, মাও সেতুংয়ের জন্মদিন বানায়, কুয়াত্রা চুপ করতে এসে তার জন্মদিন বানায়। কিন্তু যদি বলতাম এখানের এমএলএ ছিল, মাধব শাহর জন্মদিন করো, না না কমরেড করা যাইত না। আমি যদি বলি পবিত্রগড়ের জন্মদিন করো, না না কমরেড করা যেত না। আমি যদি বলতাম তাদেরকে জ্যোতি বসুর জন্মদিন করো, না না কমরেড করা যেত না। কিন্তু বিদেশি দৈরা ধরে না ভারতের মধ্যে জন্মদিন পালন করে। আর এখন মানিক সরকার হয়ে গেছে সংবিধান প্রেমী। সংবিধান বাঁচানোর জন্য এখন তিনি কংগ্রেসে গেছেন।
কত বড় সংবিধান বাঁচেন না। বি.আর. আম্বেদকর থাকলে আপনার লগে রাখলে, ডক্টর বি.আর. আম্বেদকর থাকলে মানিক বাবু আপনারও লগে রাখলে সংবিধান আপনি কিছু জ্ঞান দেন। আপনি এখন এসছেন সংবিধান বাঁচানোর জন্য, আপনি হাত চিহ্ন তো ভোট দেবেন। 25 বছরের টানা মুখ্যমন্ত্রী, 25 বছরের টানা মুখ্যমন্ত্রী আপনি, 20 বছরের টানা মুখ্যমন্ত্রী আপনি, 25 বছরের টানা সরকার। আপনি একবারও আপনার মুখে সংবিধানের নাম শোনা যায় না, একবারও ভারতের নাম শোনা যায় না, একবারও রাষ্ট্রপ্রেমের কথা শোনা যায় না, একবারও ভারতের সেনাবাহিনীর কথা শোনা যায় না। আর এখন আপনি সংবিধান বাঁচানোর জন্য, ভারতকে বাঁচানোর জন্য আপনি কংগ্রেসের হাত ধরতেন, যে হাত আপনি বলতেন এই কালো হাত ভেঙে দেব, ঘুরিয়ে দেব। হ্যাঁ, কমিউনিস্টরা বলতো নারী নির্যাতনকারী কংগ্রেসীরা হুঁশিয়ার। আশিস বাবুর শোনান না এটা একটু স্লোগানটা? আশিস বাবুর সঙ্গে বসে একবার বলেন, নারী নির্যাতনকারী জোট সরকারের কংগ্রেসীরা হুঁশিয়ার। আর কংগ্রেসীদেরকে বলতো কমিউনিস্টরা, কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা। এবার তুলো আশিসরা চামড়া, তুলো 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 চামড়া তুলো। আরে ত্রিপুরাবাসী তোমাদের ম্যাজিক দেখছে, সার্কাস হয়ে গেছে সার্কাস। কেউ আর সার্কাসে যাবে না, ত্রিপুরার মানুষ এদেরকে দেখবে, টিকিট লাগবে না। যাও এদের ফটো দেখো, সার্কাসের মতো হয়ে গেছে মানিক বাবু। এই ত্রিপুরা রাজ্যের মানুষ মাফ করবে না আপনাদেরকে। এই ত্রিপুরার যতগুলি রাজনীতিক খুন হয়েছে, এরা তাদের পরিবারের লোক আপনাদের মাফ করবে না। আর এখন তো কি বলছে, যে রাজনৈতিক খুনগুলি হয়েছে সেগুলি তো কার্যকর্তারা নিচে নিজেদের কারণে খুন হয়েছে, তাদের কারণে খুন হয়নি। তারা বলেনি খুন করার জন্য। মেরে মিত্র, এই সিপিএম যখন 94 এসেছিল, এই তুলাকোনাতে সুভাষ গণকে 150টা কুড়ালের কূপ দিয়ে মেরেছে, 150টা কুড়ালের কূপ দিয়ে মেরেছে। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর 2018-তে কোন কমিউনিস্ট বলতে পারবে যে একটা পলিটিক্যাল খুন ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তা কোন জায়গায় করেছে? বলতে পারবে মানিক সরকার, বলতে পারবে জিতেন সরকার, জিতেন চৌধুরী? আপনাদের যখন সরকার আসে, যতবার সরকার আসে ততবার মানুষের বাড়ি জ্বলতে হয়, যতবার সরকার আসে ততবার কংগ্রেসের মহিলাদেরকে বলাৎকার করতে হয়, যতবার সরকার আসে আপনাদের কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করতে হয়। কিন্তু 2018-তে আমরা সরকার বানিয়েছি, 2023 বিধানসভার সরকার বানিয়েছি, কিন্তু ত্রিপুরাতে কোন কমিউনিস্টকে আমরা খুন করিনি। মেরে মিত্র, মানিক বাবু, আপনারা স্বৈরাচারী ছিলেন, আপনারা সংবিধান বিরোধী ছিলেন, আপনারা বিদেশি মন সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। আর শেষকালে আমি আপনাকে গুণীকুচ্ছ করবো না, আপনাকে আমি এখনো শ্রদ্ধা করি, 4 বারের মুখ্যমন্ত্রী ছিলেন। আপনার শেষ দুবাই লাইছে জিতেন চৌধুরী আর আশিস শাহ বন্ধুরা, এদের দুইখানে মাঝখানে দেখি মানিক সরকার বয়, এদিকে আশিস শাহ আর এদিকে বর্মনবাড়ির ইডা। ফটোটা দেখো না, কত সুন্দর ফটো। देखो फोटो याद करो, महाराज प्रद्योत किशोर मानिक को। एक फोटो के बारे में हम बोल रहे हैं, जो मिडिल में मानिक सर का, इस तरफ बर्मनबाड़ी का वो आदमी नाम बोलने की इच्छा नहीं करा, और इस तरफ आशीष शाह। क्या फोटो है? इसी के लिए यहाँ त्रिपुरा में राजनीति करते थे, इसी के लिए मर्डर कराया था, इसी के लिए आशी का दंगा बनाया था, इसी के लिए एटीटीएफ बनाया था, इसी के लिए एनएलएफटी बनाया था, इसी के लिए रेप करा था, इसी के लिए उजान मदन बनाया था, इसी के लिए काकोली दोष को रेप करवाया था। जवाब है, जवाब আছে। ত্রিপুরার মানুষ এবার জবাব দেবে। আমি বিশ্বাস করি এবারের নির্বাচনে ত্রিপুরার মানুষ জবাব দেবে। নরেন্দ্র রায় মোদী, প্রদ্যোত কিশোর মানিক, আইপিএফটি তিনও এক জায়গায় এসে গেছে, আর ত্রিপুরার মানুষ কংগ্রেস কমিউনিস্টকে জবাব দেওয়ার জন্য বসে আছে। তাই এই গামেরিয়া থেকে আমি সমস্ত কার্যকর্তাদের কাছে নিবেদন করব, এবার ভোটিং কত করতে হবে? এবার ভোটিং 100% ভোটিং করতে হবে। কংগ্রেস কমিউনিস্টকে ত্রিপুরা থেকে উদ্ধার করতে হবে, প্রেতাত্ম বানিয়ে চীনে পাঠাতে হবে। আর সেই দিশাতে কেরালাতে কংগ্রেসের প্রার্থী রাহুল গান্ধী, সেখানে কমিউনিস্টের সরকার, কমিউনিস্টের
প্রার্থী রাহুল গান্ধীর এগেইনস্টে। কমিউনিস্ট রাহুল গান্ধীকে গালি দিচ্ছে, রাহুল গান্ধী কমিউনিস্টকে গালি দিচ্ছে। ত্রিপুরাতে এক দেশের মধ্যে মানিকবাবু দেশ কইছিলেন, আমি সংবিধান কেমনে বুঝবেন আপনি? আপনি কেরালার মনে করছেন এটা বুঝে আরেক দেশে, ত্রিপুরার আরেক দেশে। সংবিধান এটা একটা দেশ মানিকবাবু। কেরালাতে আপনারা কংগ্রেস কমিউনিস্ট লড়াই করছেন রাহুল গান্ধীর খিলাফ, আর এখানে কংগ্রেসের প্রেসিডেন্ট আশিস শাহকে কুলোলে আপনি ঘুরতেছেন। কি অবস্থা, মাথা খারাপ হয়ে গেছে, আপনারা পাগল হয়ে গেছেন আপনারা। ত্রিপুরার মানুষ এত পাগল না। ত্রিপুরার মানুষ আপনাদেরকে চেনে নিয়েছে। ত্রিপুরার মানুষ আপনাদেরকে একটি ভোটও দেবে না মেরে মিত্র। ত্রিপুরার জন্য এই কমিউনিস্ট আর কংগ্রেসের কাল একটা অভিশাপ ছিল মেরে মিত্র। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না আসতো, ঘরে ঘরে 5 কিলো করে চাউল যেত না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না আসতো, প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড ত্রিপুরার গ্রামে গ্রামে হতো না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতো না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো, তাহলে করোনার টিকাকরণ হতো না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো, প্রধানমন্ত্রী আবাস যোজনার 4,10,000 ঘর ত্রিপুরা আসতো না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো, কিষাণ সম্মান নিধির মাধ্যমে 6,000 টাকা কৃষকদের কাছে আসতো না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো, তাহলে 33% রিজার্ভেশন মহিলার জন্য না হতো। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো, তাহলে 3 তালাকের সমাপ্তি হতো না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো, তাহলে সৌভাগ্য যোজনার মাধ্যমে বিজলির কানেকশন হতো না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো, উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চুলা যেত না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো, ন্যাশনাল হাই 9টা ত্রিপুরার মধ্যে হতো না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো, 7 পে স্কেল ত্রিপুরাতে আসতো না। আজকে যদি নরেন্দ্র ভাই না হতো, 25% ডিএ ত্রিপুরাতে আসতো না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো, 2,000 টাকার ভাতা ত্রিপুরা রাজ্যে আসতো না। আজকে যদি নরেন্দ্র ভাই মোদী না হতো, ত্রিপুরার মানুষ স্বাধীন রূপে নিজের বাক স্বাধীনতা পেত না মেরে মিত্র। তাই আমি বলি, এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি মনে রেখে মেরে মিত্র একবার মোদীর কথা চিন্তা করুন। এমন একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, অন্তিম জন থেকে উপরের ব্যক্তি পর্যন্ত এক দেশ আছে, জাতি জনজাতি সবার জন্য কাজ করা, সবার জন্য স্বাধীনতা দেওয়া, সবাইকে সমৃদ্ধি দেওয়া। एक पॉजिटिविटी साथ नरेंद्र भाई मोदी पूरे देश भर एक दिशा से 140 कोटी परिवार के लिए। और मोदी नारा की, मोदी रेवर स्लोगन की, इस बार ওই পেছনের তারা কয় না এইবার কি সিপিএম পার করবা, বলো इस बार। সবাই হাত তুলে বলো इस बार, इस बार, इस बार नरेंद्र भाई मोदी की, नरेंद्र भाई मोदी की, भारतीय जनता पार्टी की, महाराज प्रद्युम्न किशोर मानिक्य की, डॉक्टर मानिक शाह की, जेपी नड्डा की, आरती को अभिषेक देवराय की, अभिषेक देवराय की। धन्यवाद। অসংখ্য ধন্যবাদ মূল্যবান আলোচনা তুলে ধরার জন্য। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত